ধন্যবাদ স্যারকে তার শুভেচ্ছা বক্তব্য দেওয়ার জন্য। আমি এ পর্যায়ে আমন্ত্রণ জানাবো আজকের এই অনুষ্ঠানের কিনোট স্পিকার এবং যে আজকের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় এবং রেজাল্ট ডিসেমিনেশন অফ র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যাভেলেবল ব্লাইন্ডনেস সম্পর্কে এবং আমাদের বরিশাল ডিভিশনের যে রেজাল্ট আমরা পেয়েছি গত 6 মাস সেটা রেজাল্ট সম্পর্কে উত্থাপন করবেন চাইল্ড সাইড ফাউন্ডেশনের অনারারি এক্সিকিউটিভ ডিরেক্টর এবং প্রো ভাইস চ্যান্সেলর ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়া বাংলাদেশের প্রফেসর মোহাম্মদ মুহিত। প্রফেসর মোহাম্মদ মুহিত স্যারকে অনুরোধ জানাচ্ছি রেজাল্ট সম্পর্কে আলোচনা করার জন্য। আসসালামু আলাইকুম। আজকের অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, চাইল্ড সাইড ফাউন্ডেশনের সম্মানিত সভাপতি প্রফেসর এইচ সাইদুর রহমান, আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ এবং আজ এখানে উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের ভাই বোনেরা, বিভিন্ন প্রতিবন্ধীদের অধিকার নিয়ে কাজ করা সংগঠনের প্রতিনিধি ভাই বোনেরা এবং ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়ার ছাত্র এবং শিক্ষকদের একাংশ, সবাইকে শুভ সকাল। আজকে যে বিষয়টি নিয়ে আমি আপনাদের সামনে আমাদের রেজাল্টগুলো তুলে ধরব, মূলত চাইল্ড সাইড ফাউন্ডেশনের দীর্ঘদিনের কাজের ধারাবাহিকতায় আমরা বরিশাল বিভাগের 6টি জেলায় অন্ধত্ব প্রতিরোধে এবং অন্ধত্ব নিরসনে কর্মসূচি নেওয়ার লক্ষ্য নিয়ে একটি ব্যাপক ভিত্তিক জরিপ পরিচালনা করেছে এবং বরিশাল বিভাগে এই ধরনের বিস্তারিত অন্ধত্ব নিরসনের জরিপ এবারই প্রথমবারের মতো করা হয়েছে। ফলে আজকের এই জরিপের তথ্য প্রকাশের মাধ্যমে আমরা আপনাদেরকে জানাতে চাই এই বিশাল বিভাগের জনগোষ্ঠীর ভেতরে শতকরা কত ভাগ মানুষ অন্ধত্বকে বরণ করে নিয়ে আছেন, তাদেরকে কিভাবে তাদের কাছে পৌঁছানো যায়, কি ধরনের স্বাস্থ্যসেবা, কি ধরনের চিকিৎসা ব্যবস্থা তৈরি করলে আমরা বরিশাল বিভাগে অন্ধত্ব নিরসন করতে পারবো, সেটার একটি রূপরেখা তুলে ধরাই আজকের এই প্রেজেন্টেশনের উদ্দেশ্য। এবং এই জরিপটি পরিচালনার ক্ষেত্রে চাইল্ড সাইড ফাউন্ডেশনের কর্মীবৃন্দ যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন তাদের অবদান আমি এই শ্রদ্ধার সাথে স্মরণ করছি। তারা যে পরিশ্রম করেছেন এই জরিপটিকে তথ্যভিত্তিক বিজ্ঞানসম্মত করার জন্য, এবং সবচেয়ে বড় ধন্যবাদ যাদের প্রাপ্য তাদেরকে ধন্যবাদ দিয়ে শুরু করতে চাই ফ্রেড হলস ফাউন্ডেশন এবং তার কান্ট্রি ডিরেক্টর ডক্টর জেরিন খায়ের, যারা শুরু থেকে শুধুমাত্র এই কর্মসূচির ফান্ডিংই করেননি, প্রতিনিয়ত এই কর্মসূচিটি কিভাবে ভালো করা যায়, এই গবেষণার কাজটিকে কিভাবে প্রোগ্রাম প্ল্যানিংয়ে ব্যবহার করা যায় সে বিষয়ে তিনি যে উৎসাহ দেখিয়েছেন গবেষক হিসেবে, সেটা আমাদের অত্যন্ত অনুপ্রাণিত করেছে। সুতরাং আপনাদেরকে ধন্যবাদ। আর ধন্যবাদ জানাই সরকারি এবং বেসরকারি বিভিন্ন ইনস্টিটিউটে চক্ষু চিকিৎসক যারা কর্মরত আছেন, ন্যাশনাল প্রিভেনশন অফ ব্লাইন্ডনেস প্রোগ্রামে যারা অবদান রাখছেন তাদেরকে, যারা অতীতেও আমরা যে র্যাব স্টাডিগুলো করেছি, যে অন্ধত্বের জরিপগুলো করেছি, সেগুলোকে প্রতিনিয়ত ব্যবহার করেছেন এবং করছেন বাংলাদেশে অন্ধত্ব নিরসনের কাজ পরিধি বিস্তারিত। চাইল্ড সাইড ফাউন্ডেশন সম্পর্কে দু একটি কথা। বিগত 14 বছর ধরে এই সিএসএফ নামক প্রতিষ্ঠানটি বাংলাদেশের প্রত্যেকটি জেলায়, প্রত্যন্ত অঞ্চলে আমরা দৃষ্টি প্রতিবন্ধী শিশুদের নিয়ে কাজ শুরু করি। শুরুতেই আমরা বাংলাদেশের প্রত্যেকটি জেলা এবং উপজেলায় সার্ভে করার মাধ্যমে সরাসরি প্রায় 2000 দৃষ্টিহীন শিশুকে শনাক্ত করি এবং তাদের প্রায় 1/3, প্রায় 600 শিশু সেই কর্মসূচির মাধ্যমে দৃষ্টি ফিরে পেয়েছে এবং বর্তমানে তারা অন্য সব শিশুর মতোই তারা স্কুলে যাচ্ছে, লেখাপড়া করছে, বড় হচ্ছে। এছাড়া চাইল্ড সাইড ফাউন্ডেশন সেই শুরুর কর্মসূচি থেকে অভিজ্ঞতা নিয়ে বিগত 14 বছরে বাংলাদেশের 317টি উপজেলায় আমরা দৃষ্টিহীন শিশুদের, প্রতিবন্ধী শিশুদের জন্য বিভিন্ন কর্মসূচি বাস্তবায়িত করেছি সাফল্যের সাথে। প্রায় 18,500 জন দৃষ্টিহীন শিশু সারা দেশে আমাদের মাধ্যমে, সিএসএফ এর মাধ্যমে এবং এর পার্টনার অর্গানাইজেশনের মাধ্যমে তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে, যার ভেতরে প্রায় 7,500
বিভিন্ন ধরনের চিকিৎসা নিয়েছে এবং প্রায় 8,500 শিশু যারা বিভিন্ন ধরনের প্রতিবন্ধিতায় ভুগছে বাংলাদেশের প্রত্যন্ত গ্রামে গঞ্জে জরিপ এবং কি ইনফর্মের পদ্ধতির মাধ্যমে আমরা তাদের শনাক্ত এবং চিকিৎসার ব্যবস্থা করেছি। এর পাশাপাশি রিহ্যাবিলিটেশন এবং ইনক্লুসিভ এডুকেশনের ক্ষেত্রে সিএসএফ এর ভূমিকা বাংলাদেশে উল্লেখযোগ্য, যে কিভাবে প্রতিবন্ধী শিশুদেরকে একীভূত শিক্ষায় আনা যায় সেই ধরনের মডেল প্রজেক্ট আমরা নওগাঁ এবং সিরাজগঞ্জ জেলায় বাস্তবায়ন করছি। সেই কর্মসূচির আওতায় প্রায় 4 শতাধিক শিশু মূলধারার শিক্ষায় শিক্ষিত হচ্ছে, তাদের অনেকেই ভালো রেজাল্ট করছে এবং সুনাগরিক হিসেবে গড়ে উঠছে। সিএসএফ এর কর্মসূচির সবচেয়ে বড় যে শক্তি, আমরা মানুষের অন্তর্নিহিত শক্তিতে বিশ্বাস করি। তাই আমাদের যে কোনো কর্মসূচিতেই আমাদের ফোকাস থাকে নেটওয়ার্ক তৈরি করা, মানুষের ভেতরে সম্পর্ক স্থাপন করা এবং তাদেরকে যথাযথ প্রশিক্ষণের মাধ্যমে যে কোনো ইস্যুতে নাগরিক হিসেবে তাদের কর্তব্য পালনে সহায়তা করা। এবং সেই দৃষ্টিভঙ্গি থেকে সারা দেশে আমরা প্রায় 22,500 কি ইনফর্মার যারা সেই সমাজের একজন গুরুত্বপূর্ণ মানুষ, একজন সুনাগরিক যিনি সমাজের বিভিন্ন কর্মসূচিতে অভিজ্ঞতাকে ব্যবহার করেন, সেরকম মানুষকে আমরা সম্পৃক্ত করতে পেরেছি প্রতিবন্ধীদের অধিকার আদায়ের কাজের সঙ্গে। এই ধরনের প্রশিক্ষিত মানুষেরা আমাদের বিভিন্ন কর্মসূচিতে শিশুদের শনাক্ত করায় সহায়তা করেন, স্থানীয়ভাবে মানুষের মধ্যে সচেতনতা সৃষ্টির ক্ষেত্রে তারা কর্মসূচি বাস্তবায়ন করে। পাশাপাশি চাইল্ড সাইট নেটওয়ার্ক, যে নেটওয়ার্কের অনেক সদস্যই আজকে এখানে উপস্থিত আছেন, একটি জাতীয় নেটওয়ার্ক আমরা তৈরি করেছি যেখানে 90টির মতো এনজিও যারা বাংলাদেশের প্রায় 40টির ওপরে জেলাতে কর্মরত আছে। আমরা প্রতিবন্ধীদের অধিকার, বিশেষ করে শিশু প্রতিবন্ধীদের অধিকার নিয়ে বিভিন্ন কর্মসূচি যৌথভাবে পালন করে থাকি। এর পাশাপাশি আমাদের ব্যাপক কর্মসূচির একটা ব্যাপক অংশ আমরা ব্যয় করি পপুলেশন বেসড রিসার্চ বা এপিডেমিওলজিক্যাল রিসার্চ, ব্লাইন্ডনেসের ক্ষেত্রে, ডিসেবিলিটির ক্ষেত্রে, চাইল্ডহুড ডিসেবিলিটির ক্ষেত্রে, অ্যাডাল্টদের ব্লাইন্ডনেসের ক্ষেত্রে আমরা জাতীয় এবং আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে এই গবেষণাগুলো করে থাকি। সেই গবেষণা কর্মসূচির পার্ট হিসেবে আপনারা জানেন যে পরিকল্পনা গ্রহণ করতে গেলে বাংলাদেশের ন্যাশনাল ব্লাইন্ডনেস প্রিভেনশন প্ল্যান আছে, কর্মসূচি আছে এবং সেটা বাস্তবায়িত হচ্ছে। এ ধরনের যে কোনো কর্মসূচি বাস্তবায়নের জন্য তথ্যের প্রয়োজন হয় সঠিক জরিপ এবং সঠিক তথ্যগুলো, যাতে আমরা যথাযথ কর্মসূচি গ্রহণ করতে পারি। এই মেথোডোলজি সারা পৃথিবীতে স্বীকৃত একটি পদ্ধতি, যেভাবে গবেষণা করে খুব দ্রুত একটি জেলায় কতজন মানুষ দৃষ্টিহীন আছে, তারা কি কি কারণে দৃষ্টিহীন আছে সেটা গুণে ফেলা যায়, সঠিক তথ্য তৈরি করা যায়। সেই পদ্ধতিটি র্যাপিড অ্যাসেসমেন্ট অফ অ্যাভয়েডেবল ব্লাইন্ডনেস, সেই পদ্ধতিটি ডেভেলপ করার সময় থেকে শুরু করে বাংলাদেশে এই পদ্ধতিটি বিভিন্ন জেলায় বাস্তবায়নের ক্ষেত্রে আমাদের সিএসএফ এর রিসার্চ টিম পাইনিয়ারিং ভূমিকা রাখতে সক্ষম হয়েছে সেই 2005 সালে। পরবর্তীতে বাংলাদেশের বাইরেও কেনিয়া এবং ফিলিপিন্সে আমাদের কোলাবোরেটিভ টিমের সদস্যরা এই ধরনের জরিপে অংশগ্রহণ করেছেন লন্ডন স্কুল অফ হাইজিন এবং আইসিএইচ এর সঙ্গে। এবং এর কিছু কিছু ইতিমধ্যেই গবেষণা ব্রিটিশ জার্নাল অফ অপথলমোলজি, যেটা চোখের ক্ষেত্রে পৃথিবীর স্বীকৃত সবচেয়ে ভালো জার্নালগুলোর একটা, সেখানে ইতিমধ্যে আমাদের গবেষণা প্রকাশিত হয়েছে। বাংলাদেশে গ্র্যাপ স্টাডি করার প্রয়োজনীয়তাটা কি? সারা পৃথিবীতে আমরা গ্লোবাল এস্টিমেট আছে 2010 সালে 285 মিলিয়ন মানুষ দৃষ্টি প্রতিবন্ধী ছিল। এটা একটা বিরাট সংখ্যা এবং তার মধ্যে প্রায় 39 মিলিয়ন মানুষ সম্পূর্ণ দৃষ্টিহীন ছিল। ভিশন 2020 এই তথ্যগুলোকে তুলে ধরেছে এবং সারা পৃথিবীতে একটা গ্লোবাল কর্মসূচি হিসেবে ভিশন 2020 এই অন্ধত্ব নিরসনে কাজ করে যাচ্ছে। এবং সেই কর্মসূচিতে প্রায়োরিটি কন্ডিশন হিসেবে আছে ক্যাটারাক্ট, ছানি, মূলত বয়স্কদের যে ছানি রোগটি হয় সেটির কারণে দেখা যাচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে শতকরা 60 থেকে 80% মানুষ দৃষ্টিহীন। এবং এই কারণে যারা দৃষ্টিহীন তাদেরকে খুব সহজেই একটা চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব। তাহলে গ্লোবাল কর্মসূচিতেও ক্যাটারাক্ট নাম্বার 1 প্রায়োরিটি। পাশাপাশি রিফ্র্যাক্টিভের অনেক মানুষ আছেন যারা শুধুমাত্র চশমার কারণে, আমি ইনক্লুডেড, পরিষ্কার দেখতে পান। এবং এরকম লক্ষ লক্ষ মানুষ আছেন যারা জানেনও না যে তারা পরিষ্কার দেখেন না, যারা জানেন না যে চশমা পরলে ভালো দেখা যাবে এবং তারা কখনোই চশমা পরেন। রিফ্র্যাক্টিভের একটি প্রায়োরিটি লো ভিশন এবং চাইল্ডহুড ব্লাইন্ডনেস। যেহেতু শিশুদের অন্ধত্বটা দীর্ঘদিন ধরে তাদেরকে বয়ে বেড়াতে হবে, একটা শিশুকে যদি অন্ধত্ব প্রতিরোধ করা যায়, অনেক বছরের অন্ধত্ব কিন্তু প্রতিরোধ করা যায়। সেই কারণে চাইল্ডহুড ব্লাইন্ডনেস, এই ভিশন রিলেটেড ডিসেবিলিটি এবং ডিসেবিলিটি রিলেটেড ব্লাইন্ড নিয়ে
অনেক বেশি হওয়ার কারণে সেটাও একটা প্রায়োরিটি। আরো দুইটি প্রায়োরিটি গ্লোবাল স্কেলে আছে WHO অনকোসার্কিয়াসিস বা রিভার ব্লাইন্ডনেস বলা হয়, আরেকটি হচ্ছে ট্র্যাকোমা। সৌভাগ্যক্রমে এই দুটি অসুখ আমাদের এলাকায় বাংলাদেশে এই অসুখগুলো হয় না। ফলে বাংলাদেশের ব্লাইন্ডনেস প্রিভেনশন প্ল্যানের জন্য ক্যাটারাক্ট, রিফ্র্যাক্টিভ এরর এবং চাইল্ডহুড ব্লাইন্ডনেস এই তিনটি হচ্ছে আমাদের নিজস্ব প্রায়োরিটি, যেটা গ্লোবাল প্রায়োরিটির সাথে সামঞ্জস্য। এবং 75% গ্লোবাল ব্লাইন্ডনেস যেহেতু খুব সহজেই প্রতিকার বা প্রতিরোধের যোগ্য, সেই কারণে ভিশন 2020 এবং গ্লোবালি ব্লাইন্ডনেস প্রিভেনশন WHO এবং বিভিন্ন দেশের একটা প্রায়োরিটি কর্মসূচি হিসেবে আছে তাদের পাবলিক হেলথ প্রোগ্রামের আওতায়। এই ভিশন 2020 যদি বাস্তবায়ন করতে হয়, সারা পৃথিবীব্যাপী যদি অন্ধত্বকে অর্ধেকে নামিয়ে আনতে হয় অন্তত, তাহলে পৃথিবীর বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলোতে যেখানে অন্ধত্বের মাত্রা বেশি, স্বাস্থ্য ব্যবস্থা ভঙ্গুর এবং অর্থনৈতিক সীমাবদ্ধতা প্রবল, সেই দেশগুলোতে অন্ধত্ব নিরসন কর্মসূচির বিস্তার ঘটাতে হবে এবং সেই বিস্তার করতে হবে জেলা পর্যায়ে। ভিশন 2020 অ্যাডভোকেট করে আমাদের ইন্টারন্যাশনাল এনজিওরা, আমরা যখন কাজ করি আমরাও অ্যাডভোকেট করি যে কোনো আই কেয়ার প্রোগ্রাম ডিস্ট্রিক্ট আই কেয়ার প্রোগ্রাম হিসেবে প্ল্যান করতে হবে। এবং ডিস্ট্রিক্ট আই কেয়ার প্রোগ্রাম প্ল্যান করতে হলে আমার ডিস্ট্রিক্ট লেভেলে ডেটা লাগবে, বেসলাইন ডেটা লাগবে যে ওই জেলায় কতজন মানুষ দৃষ্টিহীন। এবং সেই মেথোডোলজি ফলো করেই ফ্রেড হলজের মতো, ফ্রেড হলজ ফাউন্ডেশনের মতো প্রতিষ্ঠান তারা চিন্তা করেছে যে একটা এভিডেন্স বেসড প্ল্যানিং করবে। সেই কারণে বিভিন্ন জেলায় আমরা যৌথভাবে এই জরিপগুলো পরিকল্পনা করেছি। তো এই মেথোডোলজিটা আমি খুব সংক্ষেপে আপনাদের বলতে চাই যে এখানে মূলত ক্লাস্টার স্যাম্পলিং করা হয়, যেখানে ক্লাস্টারগুলো থাকে প্রবাবলি প্রপোর্শনাল টু সাইজ। সো যেই পপুলেশনটার প্রপোর্শন সাইজটা বড়, তার প্রবাবিলিটিটাও বেশি থাকে স্যাম্পলের ভেতরে আসে। এটা হচ্ছে মোটা দাগে। তো আমরা একটা ক্লাস্টার নেই যেখানে 50 জন করে মানুষ থাকে, 50 জন, এবং এই র্যাব সার্ভের উদ্দেশ্য ছিল 50 ঊর্ধ্ব বয়সীদের মধ্যে দৃষ্টিহীনতার মাত্রা নিরূপণ করা এবং কারণ জানা। 50 ঊর্ধ্ব মানুষের 50 জন একটা করে ক্লাস্টার আমরা নেই, এবং সেখানে র্যাবের একটা সফটওয়্যার আছে যেখানে স্ট্যাটিস্টিক্যালি সে ক্যালকুলেট করে দিই। তার আগে আমাদের সেখানে কিছু ডেটা ফিড করতে হবে। যেই জেলাতে আমরা জরিপ করব সেই জেলায় কতগুলো ইউনিয়ন আছে, কতগুলো গ্রাম আছে, এটা আমাদের লিস্ট করতে হবে। লিস্ট করার পরে যখন র্যাব সফটওয়্যার এটা দেওয়া হয়, সেই সফটওয়্যার সেখান থেকে একটা সিস্টেমেটিক স্যাম্পলিং স্ট্র্যাটেজি ফলো করে দেয়, সঠিক গ্রামগুলোকে লোকেট করে দেয় যে এই গ্রামে তোমার স্যাম্পল বা ক্লাস্টারটা লোকেটেড হবে। ফলে যাতে আমাদের কোনো রকম বায়াস না আসে, যে আমি জানি যে আমার এই জেলার এই অংশটাতে অন্তত বেশি, আমি ওই অংশটাকে অ্যাভয়েড করে অন্য অংশে করলাম, তাহলে সার্ভের রেজাল্টটা ভালো আসে। বা আমি জানি না কিন্তু এমনভাবে আমি স্যাম্পলিং করলাম যেন সিস্টেমেটিক বায়াস নিয়ে আসবে। আমি নদীর পাড়ের স্যাম্পল বেশি পেলাম, নদীর পাড়ে হয়তো সার্টিন ফ্যাক্টর আছে যে কারণে হয়তো মানুষের অসুখ বেশি থাকতে পারে, আপনি প্রিভ্যালেন্স রেটটা বেশি পেবেন। তো মোটা দাগে এটা একটা সিস্টেমেটিক স্যাম্পলিং স্ট্র্যাটেজি ফলো করে, একটা স্ট্যান্ডার্ড সফটওয়্যার প্যাকেজ ইউজ করে আমরা এই র্যাবের স্যাম্পলিং এবং ক্লাস্টারগুলো করে থাকি। তারপরে যখন সেই স্যাম্পলের ভিতরে যাওয়া হয়, সেই প্রতিটা ক্লাস্টারে যে প্রতিটা যে আমার স্যাম্পল, প্রতিটা মানুষ যাদেরকে আমি পরীক্ষা করছি, ডাক্তার সাহেব এবং তার সঙ্গে যে সহযোগী থাকেন অফথালমিক অ্যাসিস্ট্যান্ট, তখন আমরা একটা ডিটেইল অফথালমিক এক্সামিনেশন করি এই প্রত্যেকটা কেসে। তার চোখের ভিতরে কোনো সমস্যা আছে কিনা, তার ভিশনটা পুরো মাপা হয়, ভিশনের অনুযায়ী তাকে ক্যাটাগরাইজ করা হয় যে সে কি সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, ব্লাইন্ড নাকি নর্মাল ভিশন। যারা সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট বা ব্লাইন্ড বা মাইল্ড মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট, তাদের ক্ষেত্রে ডাক্তার সাহেব তখন খোঁজেন কারণটাকে। সেই কারণটাকে আবার ক্যাটাগরিক্যালি লিস্ট করা হয় যে কোন অ্যানাটমিক্যাল লোকেশনে অসুবিধার কারণে এই ভদ্রলোক বা ভদ্রমহিলা দৃষ্টিহীন হয়ে আছে। ঠিক আছে, তো এই পদ্ধতিগুলোর বিস্তারিততে যাওয়ার সুযোগ নাই, কারণ আমাদের অডিয়েন্সটা এখানে জেনারেল অডিয়েন্স এবং যারা মূলত আমরা রেজাল্ট এবং তার পাবলিক হেলথ ইমপ্লিকেশনের দিকে যেতে চাই। ছয়টা ডিস্ট্রিক্টে আমরা এবার সার্ভে করলাম। এই 6টা ডিস্ট্রিক্ট হচ্ছে বরিশাল বিভাগের 6টা ডিস্ট্রিক্ট, হ্যাঁ, বরিশাল, ভোলা, পিরোজপুর, ঝালকাঠি, পটুয়াখালী এবং বরগুনা। তা আমাদের এই স্যাম্পলিং স্ট্র্যাটেজি অনুযায়ী এই পুরো বিভাগটাকে আমাদের 2টা সেগমেন্টে ভাগ করতে হবে। 2টা সেগমেন্টে 3টা করে আমরা ডিস্ট্রিক্ট নিলাম। সেগমেন্ট 1-এ ভোলা, বরগুনা এবং ঝালকাঠি ডিস্ট্রিক্ট। স্টাডিটাও সেই 3 ডিস্ট্রিক্টে হলো। সো বেসিক্যালি 2টা স্টাডি, একই রকম মেথোডোলজি ফলো করে 2টা স্টাডি, 3টা করে জেলা কভার করব। সেই বরিশাল ডিভিশনে আপনারা জানেন যে 6টা জেলায় 40টা উপজেলা আছে এবং 2001-এর সেন্সাস অনুযায়ী এই জেলার মোট পপুলেশন হচ্ছে 81 লক্ষ, 1 কোটির কিছু কম।
অনেক কম। তো অন্যান্য জেলাগুলো যদি আমরা দেখি বা বিভাগ দেখি, উত্তরবঙ্গের জায়গাগুলো বা ঢাকা বিভাগ আমরা সার্ভে করেছি, সেই তুলনায় কিন্তু বরিশাল বিভাগ কম ঘনবসতিপূর্ণ। এটা প্রথমে একটা লক্ষণীয় তফাৎ অন্যান্য জেলার তুলনায়। আরেকটা হচ্ছে যে এই তিনটা সেগমেন্টের পপুলেশন আপনি দেখবেন যে 32 লক্ষ এবং 50 লক্ষ মানুষ এই তিনটা জেলায়। তো বড়টা 10-20 লক্ষ মানুষ প্রতি জেলায়, তাই তো? তো 50টা করে ক্লাস্টার প্রতিটা সেগমেন্টে, এখানে 50 ঊর্ধ্ব বয়সী 50 জন মানুষকে চোখ পরীক্ষা করা হবে এবং তথ্য সংগ্রহ করা হবে। টোটাল আমরা প্রথমে আসি, তাহলে রেজাল্টের ক্ষেত্রে আমরা দুইটা স্টাডি করেছি, দুইটা রেজাল্ট আমরা আলাদাভাবে করেছি। সেগমেন্ট 1-এ ভোলা, বরগুনা এবং ঝালকাঠি জেলায়, সেখানে অন্ধত্বের পরিবেশ কি দেখার জন্য আমরা সার্ভে করলাম। এই সার্ভেতে মোট 2500 50 লক্ষ মানুষের চোখ পরীক্ষা করা হয়েছে জরিপ। এই 2500 মানুষকে যখন চোখ পরীক্ষা করলাম, আমরা দেখতে পেলাম যে তাদের ভেতরে প্রথমে তো আমরা তাদেরকে শনাক্ত করে ফেলি, ইনুমারেট করে ফেলি। তারপরে আমরা দেখি তাদের মধ্যে কতজন অ্যাকচুয়ালি স্টাডিতে পার্টিসিপেট করে। সেই রেসপন্স রেটটা খুব ভালো ছিল, 99.7% যারা ইনুমারেটেড হয়েছে তারা সবাই স্টাডিতে চোখ দেখাতে রাজি হয়েছে। এবং তার ভেতরে আমরা 71 জনকে পেলাম তারা চোখে সম্পূর্ণ দৃষ্টিহীন। এছাড়াও আমরা আরো সংখ্যা বেশি সংখ্যক মানুষ পেলাম যারা বিভিন্ন মাত্রার দৃষ্টিহীনতায় বা দৃষ্টি সীমাবদ্ধতায় আক্রান্ত আছেন, ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। তো ওভারঅল 50 ঊর্ধ্বদের ক্ষেত্রে আমরা ক্রুড প্রিভ্যালেন্স পেলাম 2.85%। তাহলে 100 জন 50 ঊর্ধ্ব মানুষকে জড়ো করলে 3 জন আপনি পাবেন যারা চোখে কিছুই দেখতে পাচ্ছেন। সংখ্যাটা অনেক বেশি, সংখ্যাটা অনেক দেশে অনেক কম থাকে। এবং কি কি কারণে বেশি, এর পরের রেজাল্টগুলোতে আমরা সেটা দেখতে পাবো। এই স্লাইডটাতে আমরা মেল এবং ফিমেলের মধ্যে দেখার চেষ্টা করেছি যে অন্ধত্বের মাত্রায় কোনো তফাৎ আছে কিনা। এছাড়া আমরা বিভিন্ন মাত্রায় দেখেছি যে অন্ধের সংখ্যা কত, দৃষ্টিহীন যারা। আমরা একই সাথে মাত্রা দেখেছি যারা সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তাদের সংখ্যা কত, যারা মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট তাদের সংখ্যা এবং পার্সেন্টেজ কত। এবং আপনারা যদি খেয়াল করেন সরাসরি টোটালের লেভেলটাতে দেখবেন যে ওভারঅল মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট মানে কোনো না কোনো ধরনের চোখের সমস্যা আছে, চশমা দিলে বা কিছু দিলে বোধহয় সেরে যাবে, এরকম সমস্যা মানুষের সংখ্যা কিন্তু প্রায় 13%, 11 থেকে 15%। এর মানে হচ্ছে প্রতি 6 জন 7 জন মানুষ আমাদের মধ্যে, আমরা যদি বরিশালে যাই, বরিশালের 6 জন 7 জন মানুষের একজন চোখে কম দেখছেন, যেটা কিছু করা দরকার। এটা বড় একটা সংখ্যা, এটা প্রোগ্রামেটিক ইমপ্লিকেশন। ওভারঅল 13.1 or 13.2% হচ্ছে মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। আর এই টিপ অফ দ্য আইসবার্গে যদি আমরা আসি, ওভারঅল একদম ব্লাইন্ড তাদের সংখ্যা বেহাত কম নয়। তাদের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আপনার বাইল্যাটারাল ব্লাইন্ডনেস যদি ধরি যে 2 চোখেই দেখেন না প্রায় 3% মানুষ, আর যদি এক চোখে দেখেন না এদের গোনা শুরু করি তাহলে প্রায় 5% মানুষ যারা চোখে একেবারেই দেখতে পাচ্ছেন। এই সংখ্যাটাও নেহাত কম না। যখন আপনি 20 লক্ষ মানুষের একটা জেলায় এই সংখ্যাটা করবেন তখন কয়েক হাজার মানুষ আসবে যারা চোখে দেখছেন। দ্বিতীয় যেটা আমরা দেখলাম, মেল ফিমেলে যদি আমরা তফাৎটা দেখার চেষ্টা করি যে পার্সেন্টেজে খুব একটা বড় মাত্রায় তফাৎ দেখা যাচ্ছে না। ওখানেও 2.8%, এদেরও 2.8%। 2 চোখে যে কোনো চোখে যারা কম দেখেন, এক চোখে এরকমের সংখ্যা দেখে দেখা যাচ্ছে ছেলেদের মধ্যে অন্ততটা বেশি 5%, মেয়েদের 4.4%। বাট এগুলো সিগনিফিকেন্ট কোনো ডিফারেন্স না, যে খেয়াল করলে দেখবেন কনফিডেন্স ইন্টারভ্যালগুলো ওভারল্যাপিং আছে। সো ওভারঅল বরিশাল জেলার ওই 3 জেলায় আমরা দেখতে পাচ্ছি যে জেন্ডার ডিফারেন্সটা তেমন প্রবল না। ঠিক আছে, এরপরে আমরা যদি তাকাই যে কারণগুলো কি কি কারণে তারা দৃষ্টিহীন হয়ে আছে, এবং কলামগুলো হচ্ছে যে প্রথম কলামের রেজাল্টটা যারা একেবারে চোখে দেখেন না তাদের মধ্যে কি কি কারণ, দ্বিতীয় কলামটা হচ্ছে যারা সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে তাদের জন্য কারণ, আর যাদের মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট আছে তাদের কারণ। এই 3 ধরনের সেট। প্রথমে যদি খেয়াল করে যে চশমা দিলে দেখতে পায় বা পায় না এই সমস্যায় ভুগছে যারা, তাদের সংখ্যাটা মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্টে তারা একটা বিরাট অংশ, কিন্তু ব্লাইন্ডের মধ্যে তারা নাই। চশমার অভাবে টোটালি 360 কম ব্লাইন্ড তেমন কেউ হয় না। যেটা হয় চশমার অভাবে অনেক বেশি সংখ্যক মানুষ, অনেক বেশি পার্সেন্টেজের মানুষ তারা মাইল্ড টু মডারেট ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট। দেখেন যে প্রায় 68%, এই কলামটায় দেখবেন যে ভিজুয়াল ইম্পেয়ারমেন্টের 68%, তার মানে
প্রতি 3 জন লোক যারা চোখে কম দেখেন তার মধ্যে 2 জনকে জাস্ট একটা চশমা ঠিক পাওয়ারের ঠিক চশমাটা দিতে পারলে তিনি চোখে সম্পূর্ণ ভালো দেখেন। আর তার উল্টো দিকে যদি আপনি দেখেন বাইল্যাটারাল ব্লাইন্ডনেসের মধ্যে সেখানে কিন্তু এককভাবে সবচেয়ে লার্জেস্ট কজ হচ্ছে ক্যাটারাক্ট, আনট্রিটেড ক্যাটারাক্ট, সেটা 91%। তো বাংলাদেশে ওই 3 জেলায় যত মানুষ দৃষ্টিহীন তার 91% ছানি অপারেশনের অভাবে দৃষ্টিহীন হয়ে আছে বরিশালের ওই 3 জেলায়। একইভাবে আমরা দেখেছি প্রত্যেকটা কারণ এবং তাদের বিভিন্ন ভ্যারিয়েশন। ওভারঅল আমাদের যেটা দেখা দরকার যে প্রিভেন্টেবল, ট্রিটেবল এবং অ্যাভয়েডেবল কজ একদম নিচের রোগটা, সেখানে আমরা দেখতে পাচ্ছি ওই 3 জেলায় 98.6% অফ অল ব্লাইন্ডনেস হচ্ছে পোটেনশিয়ালি অ্যাভয়েডেবল। হয় আমি তাদেরকে চিকিৎসা করতে পারি অথবা আমি তাদেরকে প্রতিরোধ করতে পারি, হওয়ার আগেই তাদেরকে বাঁচাতে পারি। একইভাবে 99% অফ সিভিয়ার ভিজুয়াল ইম্পেয়ারমেন্ট এবং 98%। সুতরাং এই লাস্ট রোটা হচ্ছে পলিসি মেকারদের জন্য, পাবলিক হেলথ প্ল্যানারদের জন্য, ইন্টারন্যাশনাল ন্যাশনাল অর্গানাইজেশনগুলোর জন্য কি মেসেজ, স্ট্রেট মেসেজ যে এখানে একটা বড় ধরনের প্রবলেম আছে, মানুষ ব্লাইন্ড হয়ে যাচ্ছে এবং তাদের মধ্যে একটা বিরাট অংশ খুব সহজেই চিকিৎসার মাধ্যমে দৃষ্টি ফিরে পেতে পারে। আমাদের এখানে প্রোগ্রামেটিক ইন্টারভেনশন নেওয়া দরকার। ঠিক সেই কাজটি ফ্রেড হলোস ফাউন্ডেশন এই জেলাগুলোতে করতে যাচ্ছে। সুতরাং এটা একটা গুড এক্সাম্পল যে পাবলিক হেলথের রিসার্চ এবং প্রোগ্রামের যে ইন্টারফেস তারা যে একসাথে ডেভেলপ করতে পারে এবং একসাথে যে কাজটা হতে পারে সেটার একটা গুড এক্সাম্পল এই প্রোগ্রাম। একইভাবে এবং এই ডাটাগুলোকে বেসলাইন মনে রেখে 3 বছর পরে আমরা যখন বিভিন্ন ইনিশিয়েটিভ নেওয়ার ফলে আরেকটা স্টাডি করি, কেবল তখনই আমরা এভিডেন্স দিয়ে বলতে পারবো যে আমাদের এই প্রোগ্রামগুলো এই $1 মিলিয়ন ব্যয় করে আসলে পপুলেশন লেভেলে অন্ধত্ব নিরসন হচ্ছে কি, কতটুকু হচ্ছে। একইভাবে আমরা যারা ওখানে ইতিমধ্যে তো সমাজে কিছু হাসপাতাল আছে, কিছু সিস্টেম আছে, গভর্নমেন্ট সিস্টেম, এনজিও সিস্টেমে কিছু কাজ হচ্ছে এবং তারা কিছু তারা অপারেশন করিয়েছেন, সেরকম রুগী আমরা সার্ভেতে পেয়েছি। তাহলে জানা যাবে যে বর্তমান আই কেয়ার সেটআপে যে চিকিৎসা দেওয়া হচ্ছে তার ফলে ক্লিনিক্যাল আউটকাম, সেখানে আমরা দেখলাম যে ভালো দেখতে পায় 618 এর উপরে পেশেন্ট আপনি দেখবেন যে 75% অফ আইস যেখানে অপারেশন হয়েছে তারা দেখতে পাচ্ছে, আর 87% অন্য মেথড। ওভারঅল 71% চোখ যেখানে অপারেশন হয়েছে আগে তারা কিন্তু আগের চেয়ে অনেক ভালো দেখছেন, নর্মাল ভিশনের লেভেলে চলে আসছেন, 618 এর উপরে আছে। এটা একটা গুড নিউজ যে কিছু কাজ হচ্ছে। ব্যাড নিউজ কিছুটা হচ্ছে যে স্টিল অপারেশনের পরে নানা কারণে, শুধু হাসপাতাল বা চোখের সার্জনের কারণে না, নানান ফ্যাক্টরস আছে, সেটা আমরা আলাপ করবো। অপারেশনের পরেও পুর ভিশন থাকছে 15% মানুষের। তো প্রতি 7 জন যারা অপারেশন করছে তার একজন কিন্তু তার ভিশন ইমপ্রুভ করছে না। কারণগুলো মোটা দাগে বললে বলা যায়, একটা হচ্ছে অধিকাংশই ডিলেড প্রেজেন্টেশন, অনেক দেরিতে তারা আসেন, থাকতে থাকতে চোখে অন্যান্য চোখ থাকে, কোমরবিডিটি থাকে, গ্লকোমা থাকে, ডায়াবেটিক রেটিনোপ্যাথি থাকতে পারে, ক্যাটারাক্টের সঙ্গে আরো অন্যান্য চোখের অসুখ থাকতে পারে। এইসব বিভিন্ন কারণে শুধু ছানি অপারেশনের ফলে, ছানি অপারেশন ভালো হলেও তাদের সম্পূর্ণ দৃষ্টি না ফিরে আসতে পারে এবং সেটা এই জরিপে উঠে এসছে একটা অল্প পার্সেন্টেজের রোগীদেরকে। একইভাবে আমরা 2 চোখের হিসাবেও দেখেছি, তো মোটা দাগে 70 থেকে 80% রোগী অপারেশনের পরে চোখে অত্যন্ত ভালো দেখছে। এটা হচ্ছে যে বছর অনুযায়ী আমরা অ্যানালাইসিস করে দেখেছি যে অপারেশনের 3 বছর পরে কেমন থাকে, 5 বছর পরে কেমন থাকে, 7 বছর পরে কেমন থাকে। একইভাবে মোটা দাগে অপারেশনের 3 বছর পরে 78%, 4 থেকে 6 বছরে সেটা একটু কমে আসে 66% এবং ওভারঅল আর একটু কমে আসে 7 পরে 44%। তো 3 থেকে 5 বছরের রেঞ্জে আমরা যদি ফলো আপ চিন্তা করি দেখবো যে 1/3 পেশেন্ট কিন্তু আস্তে আস্তে আবার দৃষ্টিটা কমে যাচ্ছে। এটার কারণও আমরা জানি, চোখের ডাক্তাররা সবাই জানেন যে এই যাদের ছানি অপারেশন হবে তাদের মধ্যে একটা বড় অংশে 5 থেকে 7 বছর পরে আমরা বলি পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি হবে, পেছনের পর্দাটা আবার ঘন হবে। তো তাদের যদি ফলো আপে না আনা যায়, তাদেরকে যদি লেজার দিয়ে যে চিকিৎসাটা করার কথা সেটা করা না হয়, তাহলে আমাদের প্রোগ্রামে যারা অপারেটেড হবেন তারা অপারেশনের পর শুরুতে ভালো দেখলেও 3 থেকে 5 বছর পরে তাদের 1/3 আর ভালো দেখবে। তো সেখানেও প্ল্যানারদের জন্য ইমপ্লিকেশন যে আমাদের ক্যাটারাক্ট প্রোগ্রামের সঙ্গে এই ফলো আপ প্রোগ্রামগুলোকে স্ট্রেনথেন করতে হবে, বিশেষ করে 3 থেকে 5 বছর পরে সব রোগী যেন ফলো আপ করা হয় এবং তাদের পোস্টেরিয়র ক্যাপসুলার ওপাসিটি থাকলে তাদের লেজার ট্রিটমেন্টের জন্য ওখানে ব্যবস্থা রাখতে হবে। এগুলো আমরা আরো ডিটেইল অ্যানালাইসিস করেছি যে
যে অপারেশনগুলোর দিকে আমরা দেখছি, অপারেশনের আউটকাম দেখছি, আমরা ভাগ করে দেখেছি যে সরকারি হাসপাতালে অপারেশন আউটকাম কেমন, প্রাইভেট হাসপাতালে কেমন, এনজিও হাসপাতালে কেমন। এগুলো এই রিপোর্ট আমাদের কাছে আছে। আপনাদের মধ্যে কেউ আরো ডিটেইলে ইন্টারেস্টেড হলে আমরা রিপোর্ট শেয়ার করবো। আমার মনে হয় প্রেজেন্টেশনে আমরা কি ফাইন্ডিংসে সীমাবদ্ধ রাখবো। এরপরে বড় একটা ফাইন্ডিংস ছিল আমাদের এই ল্যাব স্টাডির, যে ব্যারিয়ারগুলো কি। কিছু জেলায় আমাদের হাসপাতাল আছে, সার্জন আছেন, যার ক্যাপাসিটি আছে মাসে 100টা ক্যাটারাক্ট সার্জারি করে, কিন্তু ওই হাসপাতালে রুগী আসছে মাত্র 20 জন। এই ব্যারিয়ারগুলো আমরা খোঁজার চেষ্টা করেছি এই সার্ভেতে, এবং আপনারা লক্ষ্য করবেন ওভারঅল 3টা ব্যারিয়ার হচ্ছে মূল জিনিস হিসেবে চলে এসেছে। একটা হচ্ছে এই নিডটাই ফিল করে। আমাদের দেশে আমাদের বয়স্ক মানুষদের মধ্যে অনেকে চিন্তা ভাবনা থাকে যে বয়স হলে চুল পাকবে, চোখের জ্যোতি একটু কমে যাবে। তো অপারেশন যে দরকার, এটা ক্লিনিক্যালি আমি ডাক্তার পরীক্ষা করে তার ভিশন দেখে বুঝতে পারছি তার অপারেশন করা দরকার। উনি ফিল করছেন। অ্যাওয়ারনেসের লেভেলটা অনেক কম। এখনো অনেক মানুষই জানেন না যে যে কোনো বয়সে আপনার চোখে 6 ভিশন থাকতে পারে। যদি অন্য কোনো সমস্যা না থাকে, তাহলে আপনি চশমা দিয়ে ক্যাটারাক্ট অপারেশন করে 80 বছর বয়স, 90 বছর বয়সে আপনার ভালো ভিশন থাকতে পারে। এই পারসেপশন অ্যাওয়ারনেসটা এখনো কম। সেখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের দরকার আছে। ভয় পাওয়া যে চোখের অপারেশন যাবো বড় হাসপাতাল, এখনো কিন্তু গ্রামের অনেক মানুষ চোখের অপারেশনকে ভয় পাচ্ছে এবং ভয়ে তারা অপারেশন করাতে চাচ্ছেন না। এই পার্সেন্টেজের সংখ্যা প্রায় 4 ভাগের 1 ভাগ, 23%। যারা অপারেশন দরকার, তার ক্লিনিক্যালি তার অপারেশনের প্রয়োজন আছে, কিন্তু ফাংশনালি পারসিভ করছে না সে এই অপারেশনটা করাতে। তাহলে আর 42% আছে যারা কস্টের কারণে। কস্ট একটা বড় ব্যারিয়ার, এবং কস্টে আবার দুটো অংশ, একটা ডিরেক্ট কস্ট, একটা ইনডিরেক্ট কস্ট। হাসপাতালে গিয়ে যেটা একটা হাসপাতালকে দিতে হয় চোখের অপারেশন করাতে লেন্স কিনতে, সেটা একটা ডিরেক্ট কস্ট আছে। কিন্তু এই গ্রাম থেকে শহর পর্যন্ত আসা, অ্যাকম্পানিং পার্সন আসা, তারা 3-4 দিন থাকবেন, থাকা খাওয়ার খরচ, একটা বিরাট খরচের বিষয় আছে। এবং বরিশালে বা বাংলাদেশের যে কোনো রুরাল এরিয়াতে এই অ্যামাউন্টটা একটা ফ্যামিলির হয়তো মান্থলি হাউস হোল্ড ইনকামের প্রায় সমান হয়ে যাবে। তো তাকে সেভিংস করতে হয়, তাকে ধার করতে হয়, তাকে বিদেশ থেকে ছেড়ে আসার জন্য অপেক্ষা করতে হয়। সো প্রোগ্রাম প্ল্যানারদের এই 3টা ক্ষেত্রে, যেমন কস্টের ক্ষেত্রে আমাদের ডিভাইস করতে হবে যে কিভাবে কস্ট শেয়ারিং করা যায়, কিভাবে কস্ট রিকভারি করা যায়, কিভাবে বটম 20%কে ফ্রি দেওয়া যায়, সেগুলোর মেকানিজম আছে। ফিয়ারের ক্ষেত্রে আমাদের কাজ করতে হবে, আমাদের কাউন্সেলিং সিস্টেমটাকে, আমরা যে হেলথ ওয়ার্কার, যে নার্সকে কাউন্সেলিং করাচ্ছি, তাকে আরেকটু সময় ব্যয় করতে হবে, আরেকটু সাইকোলজিক্যাল কাউন্সেলিং অ্যাসপেক্টের উপরে জোর দিতে হবে। এখনকার কাউন্সেলিং এর একটা বড় অংশ ফাইন্যান্সিয়াল কাউন্সেলিংটা খুব ভালো হয়, কি কি প্যাকেজ আছে, কি কি আইওএল আছে, এটা নিয়ে কথা হয়। কিন্তু যে সাইকোলজিক্যাল যে কাউন্সেলিংটা দিতে হবে, যে আপনি ভালো হয়ে যাবেন, আপনার চিন্তা নাই, এই অপারেশন হবে, সেটাই জোরদার করলে আমার মনে হয় আরো বেশি সংখ্যক লোক এই ব্যারিয়ারটা ওভারকাম করতে পারে। আর নিডটা তৈরি করার জন্য বা নিডটা ফিল করানোর জন্য আমাদের কমিউনিকেশন স্ট্র্যাটেজি বের করতে হবে। সেখানে আমাদের অ্যাওয়ারনেস বিল্ডিং এর জন্য নানান মিডিয়াকে ব্যবহার করে, এবং আজকে এখানে জার্নালিস্টরা আছেন, আপনাদের একটা বিরাট ভূমিকা। ওই 25% মানুষ যার অপারেশন দরকার, আমরা অপারেশন করিয়ে দিতে চাই, সে জানেন না, সে বোঝেন না তার এই অপারেশনটা দরকার। এই জানানোর ক্ষেত্রে সচেতনতা তৈরি করা দৃষ্টিহীনতা সম্পর্কে এবং এদের চিকিৎসা সম্পর্কে কিন্তু বিরাট একটা ভূমিকা আপনারা রাখতে পারেন। সো এই 3 জেলার সামারি হচ্ছে যে সব বয়সে যদি আমরা একটা এক্সট্রাপোলেট করি, about 1% মানুষ ওই 3 জেলায়, ভোলায়, বরগুনা এবং ঝালকাঠিতে 100 জনে 1 জন মানুষ দৃষ্টিহীন। এবং সব মিলিয়ে ওই জেলায় প্রায় 30,000 মানুষ আছে। ওই 3টা জেলায়, প্রতি জেলায় প্রায় 20,000 মানুষ আছে যারা দৃষ্টিহীন, এবং তাদের মধ্যে শতকরা প্রায় 90% আছেন যারা প্রতিকার এবং প্রতিরোধের যোগ্য কারণে সম্পূর্ণ অকারণে দৃষ্টিহীন হয়ে আছে। এটা হচ্ছে আমাদের মেইন ফাইন্ডিং। এবং 50 মানুষদের মধ্যে আমরা 27,000 দৃষ্টিহীন 50 মানুষ ওই 3 জেলায় আছে বলে আমরা এস্টিমেট করেছি। সুতরাং ওই জেলায় যদি আসলে প্রত্যেকটা জেলায় 9,000 করে দৃষ্টিহীন মানুষকে খুঁজে বের করা যায়, তার মধ্যে যে 8,000 ছানি অপারেশন লাগবে সেটা করিয়ে দেওয়া যায়, তাহলেই কিন্তু ওই জেলাগুলোকে অন্ধত্ব মুক্ত করা যায়, ভার্চুয়ালি এফেক্টিভ বলা যায়। তো সেটা একটা সম্ভাবনার জায়গা। আর আরেকটা হচ্ছে যে আমাদেরকে এভিডেন্স সবসময় গ্যাদার করতে হবে। এটা একটা অপরচুনিটি যে আমরা বেসলাইন ডেটা আমাদের এখন তৈরি থাকলো, 3 বছর পরে এটা ইভ্যালুয়েশনের জন্য আরেকবার ফলো আপ যদি স্টাডি করা যায়, আমরা অ্যাকচুয়াল চেঞ্জটা দেখতে পাবো। যেমন এর আগেও আমরা বোধহয় আরো প্রায় 10-12টা জেলায় করেছি, সেখানেও যেগুলো জায়গায় 3 বছর হয়ে গেছে। এটা প্রোগ্রামের জন্য দরকার, এথিক্যালিও এটা রং হবে যদি আজকে আমরা রিসার্চ অর্গানাইজেশন হিসেবে বা ডোনার আমরা যদি এটাকে ইগনোর করি যে 3 বছর পরে ফলো আপটা করলাম না, এটা একটা বিরাট মিসড অপরচুনিটি হবে
দেশগুলো অন্য প্রোগ্রামগুলো জানতে পারতো যে আমরা কতটুকু ইমপ্রুভ করেছি, সেটা একটা এভিডেন্স আমরা দিতে পারতাম। সো আমি এই ক্ষেত্রে মনে করি আমি আহ্বান জানাবো সাইট সার্ভিসের কান্ট্রি ডিরেক্টর আছেন এবং ফেডারেলদের আছেন, আপনারা যেই কেন্দ্রগুলোতে প্রোগ্রাম করেন সেখানে যদি বেসলাইন র্যাপ করা হয় এটা খুব ইউজফুল হবে। পাশাপাশি যদি একটা 3 থেকে 5 বছরের মধ্যে একটা ফলো আপ র্যাপ স্টাডি করা হয় তাহলে আমরা দেশে বিদেশে আমাদের ভালো কাজগুলো এভিডেন্স করতে পারবো। আমি একইভাবে বাকি 3 জেলারও ডিটেলগুলোতে না গিয়ে শুধু মূল রেজাল্টগুলোকে কম্পেয়ার করতে চাই, কারণ মোটা দাগে একই ধরনের বিষয় এসেছে, ব্যারিয়ারগুলো এসেছে একই রকম, যে মূলত নিট এবং এখানে ফিয়ারটা কম এসেছে। দেখেন যে বরিশাল, পটুয়াখালী এবং পিরোজপুরের লোকের মধ্যে ভয়টা কম, হ্যাঁ, তাদের ক্ষেত্রে ফিয়ারটা কিন্তু কোনো বাধা না। এটা একটা বড় ডিফারেন্স অন্য জেলাগুলোর সাথে। যারা সাহসী মানুষ, কিন্তু ওনাদের ক্ষেত্রে কিন্তু ল্যাক অফ অ্যাওয়ারনেসটা আছে, নিটটা ওনারা বুঝতে পারছেন না এবং প্রায় 1/3 পেশেন্ট অপারেশনটা অ্যাভেল করতে পারছেন না, তার কস্টটা তার বের করাটা তো অ্যাফোর্ডেবল না। আমি শেষ করার আগে আপনাদেরকে এই 6 জেলার রেজাল্টের পাশাপাশি এক নজরে জাস্ট দেখিয়ে দিতে চাই যে বাকি আরো 14টা জেলায় আমরা একইভাবে স্টাডি করেছি এবং এখানে মোটা দাগে ইম্পর্টেন্ট সংখ্যা হচ্ছে এইটা, যে বাংলাদেশের এই জেলাগুলোতে অন্তর্ভুক্তের হার কত। 2.72, 1.91, 1.9, 3, 3.46। সুতরাং প্রায় 2 থেকে 3% মানুষ আমাদের দেশে বিভিন্ন জেলায় আমরা সার্ভে করে দেখেছি দৃষ্টিহীন, এবং সেই জেলাগুলোতেই আবার শুধুমাত্র শ্রেণীজনিত অন্তর্ভুক্তের কারণ শতকরা 57 থেকে প্রায় 87-91 ভাগ পর্যন্ত জেলা থেকে। ব্লাইন্ডনেস প্রিভেনশন প্রোগ্রাম বাংলাদেশে ডিস্ট্রিক্ট লেভেলে করতে হলে ক্যাটারাক্টকে মেইন প্রায়োরিটি হিসেবে রাখতে হবে, এবং এখনো আমাদের ব্লাইন্ডনেসের হার অ্যালার্মিং। এটা একটা পাবলিক হেলথ প্রবলেম, এটা অন্তত পক্ষে এখনকার চেয়ে 3 ভাগের 1 ভাগের মাত্রায় কমিয়ে আনা অত্যন্ত জরুরি। আপনাদের সবাইকে অশেষ ধন্যবাদ ধৈর্য ধরে শোনার জন্য। সবাইকে শুভেচ্ছা। আমরা খুব অল্প সময়ে যদি 2-1টা প্রশ্ন কারো থাকে নিতে পারি এই বিষয়ে। আচ্ছা ফয়সাল ভাই, আপনার বলেন। ধন্যবাদ। আসলে এটাকে এত সুন্দর করে একটা মানে সত্যিকার অর্থে একটি ভারতের দেওয়ার জন্য। তো আমার প্রথম যে বিষয়টি ছিল সেটি হলো যে এই অ্যাসেসমেন্ট বিষয়টি আসলে এটি আরো নির্দিষ্ট যেতে পারলে আমাদের জন্য ভালো হচ্ছে। যে অবশ্য বলেছেন যে আরো বিস্তারিতভাবে আলোচনা করা যাবে, যে আমার স্বল্পতার কারণে এটি আমাদের জানার একটা বিষয়। দ্বিতীয়ত যে বিষয়টা ছিল যে 50 বছরের এবং তার মানে অন্তত যা 50-এর উপরে যারা আছেন তাদের জন্য আসে, কিন্তু এর বাইরে যারা 50 ঊর্ধ্বে, কিন্তু এর নিচে যারা আছেন যে শিশুদের ব্যাপারে যে এখানে কি সেই রেজাল্ট আসছে কিনা, এটি একটি বিষয়। মানে আসলে ভালো হতো যে আমাদের কর্মসূচিগুলো ওইভাবে ডিজাইন করার জন্য সহজ হতো। এটি করাটা ভবিষ্যতে সম্ভব কিনা এটা একটু জবাব দিয়ে নেই। যে খুব ভালো একটা ইস্যু রেজ করেছেন ফয়সাল ভাই, এবং আমরাও প্রোগ্রাম এবং রিসার্চ প্ল্যানের সময় আলাপও করেছি যে এই স্টাডিগুলো ভালো ওই বয়স্কদের যে দৃষ্টিহীনতা হচ্ছে সেটার রেজাল্ট জানার জন্য। একই সঙ্গে যদি স্মল স্কেল কমপ্লিমেন্টারি স্টাডি করা যায় যেখানে চাইল্ডহুড ব্লাইন্ডনেসের ডাটাটাও চলে আসবে। আমরা আলাদা স্টাডি করেছি দেশব্যাপী, কিন্তু এই র্যাবের সাথে এই স্টাডিতে ব্লাইন্ডনেস চিলড্রেনের ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চারা ভবিষ্যৎ বিভাগে কি অবস্থায় আছে সেটার কোনো তথ্য আসেনি, যেটা আসাটা জরুরি, এবং এরকম সেপারেট বাট প্যারালাল স্টাডি ডিজাইন করা দরকার বলে আমি মনে করি। আপনার সাথে শেষ যে বিষয়টি আমি বলতে চাচ্ছিলাম যে এটির আসলে এই যে সচেতনতার বিষয় যে আমরা যেটা বলছি এই কাজগুলোর মাধ্যমে আসলে তাদেরকে ভয় ভীতিটা কোনো ডিস্ট্রিক্টে ভীতিটা বেশি, আবার কোনো জায়গাতে আবার দেখা যাচ্ছে যে কোনো জায়গাতে খুবই বেশি। কারণ বরিশাল, পটুয়াখালী, পিরোজপুরে আপনার সংখ্যাটা কিন্তু তাদের যে প্রয়োজন সেটার সংখ্যাটা অনেক বেশি, আবার ঝালকাঠি, ভোলা, বরগুনাতে আবার এটার সংখ্যাটা অনেক কম। তো সেই ক্ষেত্রে এটির কারণটা আসলে কি, মানে এটি যদি ব্যাখ্যা শিক্ষাটা বেশি। তবে আমি যেটুকু আমার বেসরকারিভাবে 3টি জেলাতে মনে হয় বরিশাল, পটুয়াখালী এবং পিরোজপুরে বেসরকারিভাবে হসপিটাল আছে,
এবং ওখানে মনে হয় আমি আর সিএসআইটি মানে কাজ করেন ওখানে আমাদের খন্দকার জহুরুল আলম সাহেব অনেকদিন থেকে কাজ দীর্ঘদিন কাজ করে, এটা একটা বিষয়। কিন্তু ভোলা এবং বরগুনা দুটোই শহর এবং ঝালকাঠিও সেরকমই নদী বিধৌত অঞ্চল বিধায় হয়তো এটি যাতায়াতের একটা সমস্যা থাকতে পারে। যেটি আমার যতটুকু আমি এর আগে কাজ করতে আপনাদের সাথে কাজ করতে যেটা আমাদের ঝালকাঠিতে মনে হয় তাদের ট্রাভেলিং কস্টটা অনেক বেশি মাত্রায় লাগে, কারণ নদীটা তাদের জন্য একটা অনেক সময় শহরে আসতে যে কারণ চারদিকেই নদী। তো থ্যাংক ইউ। অশেষ ধন্যবাদ। ফয়সাল ভাই নিজেও একজন হুইল চেয়ার ব্যবহারকারী এবং অত্যন্ত সক্ষম মানুষ। তিনি একটা এনজিও নিজেও রান করেন এবং ডিসেবিলিটি মুভমেন্টের একজন কর্মী এবং বরিশাল অঞ্চলে বিশেষ করে তার প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে তিনি যথেষ্ট কাজ করেন। আমি আশা করি ফেডারেলও কাজ করছেন বা সিএসআইডিও কাজ করছেন, আপনারা পরস্পরের সঙ্গে যোগাযোগ বাড়ান। উনি যেমন ফিল্ডে কমিউনিকেশন এবং অন্যান্য ক্যাম্পেইন পরিচালনা আমরা একসাথে করেছি। তো ধন্যবাদ ফয়সাল ভাইকে। আলম ভাই যদি কিছু কমেন্ট করেন আমাদের এই বিষয়টা সম্বন্ধে, যেহেতু ওখানে কাজ করছেন আপনি বরিশালে। ধন্যবাদ। আমি আসলে খুবই খুশি হয়েছি এবং ভালো লেগেছে যে একটা রিসার্চ হয়েছে সায়েন্টিফিক ওয়েতে, যদিও বরিশালে আমরা কাজ করছি 99 সাল থেকে। আমি স্পেসিফিক সেট যদি যাই তাহলে 2004 থেকে 2013 সাইট সেভার্স এবং সিএসআই বরিশাল মেডিকেল কলেজের সাথে কাজ করেছি। চিত্রটা ছিল এরকম যে বরিশাল 2004 সালে যখন আমরা বরিশাল মেডিকেল কলেজে অ্যাসেসমেন্টে গেলাম, আমরা দেখলাম যে আউটডোরে প্রতিদিন প্রায় 200, 145, 160 এবারে যে এরকম লোক আসতে পারে। তাদের মধ্যে দেখা যেত যে 40 থেকে 45 বা 50 জনের ক্যাটারেক্ট অপারেশন দরকার। কিন্তু বরিশাল মেডিকেল কলেজের মাসে এভরি মান্থ তাদের ক্যাপাসিটি ছিল, এটা খুবই লজ্জাজনক, 5 থেকে 10 জন। এর বেশি তারা করতে পারতো না, কারণ তাদের কোনো সেপারেট ওটি ছিল না। তাদের ডাক্তার ছিল কিন্তু কম না, 10 জন ডাক্তার ছিল। এইটা 2004 সালের সাথে তাদের 10 জন ডাক্তার আছে, 20 জন নার্স আছে, 30টা বেড আছে, কিন্তু অপারেশনে তারা ওটি পেত না। ওটি মানে একটা ওটি বিভিন্নভাবে বিভিন্ন জন ইউজ করতো, অর্থোপেডিকও ইউজ করতো, তারা ইউজ করতো। আমরা কাজ করার পরে আমরা প্রথম নজর দিয়েছিলাম যে সেখানকার ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের জন্য, যেটা সাইট সেভার্স এবং সিএসআইডি করতে পেরেছিল। আমরা 2013-তে যখন আমাদের প্রকল্প সমাপ্ত হয়, আমরা 9000 অপারেশন করতে পেরেছিলাম। এটা শুধু সিএসআইডি তাদেরকে রেফার করেছে এবং বাইরে থেকে যারা আসছে সেই সংখ্যাটা অনেক বেশি। তো যে কথাটা ফয়সাল বলেছে তার সাথে আমি খুবই একমত। আমার কাজের অভিজ্ঞতা আমি দেখেছি যে বাইরে থেকে যারা এসে আউটডোরে আসলে তাদেরকে প্রথম যেতেই হয় অ্যাডমিশনের জন্য, এটা যে কোনো মেডিকেল কলেজের নিয়ম। আউটডোরে কিন্তু যথেষ্ট কপারেশন কখনোই ছিল না। সেটা হলো যে ডাক্তার সাহেব বসার কথা 10টায় বা 9টায়, উনি আসছেন 11টায়, এবং তাদের পছন্দের ব্যাপারও থাকতো। ওই লোকটা এসে ও যখন দেখাতে পারতো না, আমাদের কর্মীরা যখন নিয়ে এসে তাকে আবার ফেরত দিতে হতো, আবার আসার মতো ওই টাকাটা কিন্তু আমাদের পর্যন্ত থাকতো না, ওর কাছে থাকতো, ওই লোকটা আসতো না। এটা একটা বড় বিষয় ছিল। তবে সাহসের ব্যাপারটা বলেছেন যে প্রশাসনিক বরিশাল এবং জাতীয়তে পিরোজপুরে লোকজনের সাহস বেশি। আমি বরিশালের মানুষ, সাহস তাদের বেশি, কারণ তারা চোখের এই এত বড় সমস্যাটা ধরে রাখে, এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথা কমায় না। প্রচন্ড মোটিভেশনের দরকার হয়, সেই মোটিভেশনটা আমাদের করতে হয়েছে। তবে চিত্রটা এখন ভয়ঙ্কর। আপনি যেটা তুলে নিয়ে এসছেন আমি সেটার সাথে তো একমত, তার চেয়ে আমি ভয়ঙ্কর আমি বলবো এই কারণে এখনো আমাদের যে লিস্ট আছে, আমাদের যাদেরকে অপারেশন করা দরকার তার সংখ্যা আরো প্রায় 17,000, এখনো 17,000 লোকে তাদের করা দরকার, যেটা হয়তো আমরা একসময় সায়েন্সে পারসন দেওয়ার চেষ্টা করবো যে একটা আমরা জানি যে প্রকল্প ভিত্তিক আমাদেরকে কাজ করতে হয়। যখন অর্থায়ন থাকে তখন আমরা কাজ করতে পারি, অর্থ না থাকলে আমাদেরকে ফিরে আসতে হয়। কিন্তু এটা একটা বড় ব্যাপার। আর একটা বড় ব্যাপার এখানে এইসব রিসার্চের পার্ট না, কোঅর্ডিনেশনের অভাবটা খুব আছে। বরিশাল মেডিকেল কলেজ কাজ করছে, ইসলামিয়াও গেছে, তারপরে আমাদের গ্রামীণেরও একটা হাসপাতাল আছে, মাঝে মধ্যে আবার ওই ক্রনিক হসপিটাল গুলো যায়, যেটা জীবন্তরী ইমপ্যাক্ট ফাউন্ডেশন এবং আমরা জানি যে লাইফ বয়
যারা আছে তাদের যে হসপিটাল আছে এগুলো আসলে সমন্বয় করতে গেলে একেবারেই নাই, এবং অনেকটা ইনসেন্টিভ দিয়ে রোগী নেওয়ার প্রবণতাটা একটু বেশি। ওভারঅল বরিশালের এইগুলো সিচুয়েশন। আর বাচ্চাদের সংখ্যা কিন্তু এই সংখ্যাটা কিন্তু অনেক বেশি, বিগত ফয়সল দিয়েছে যে আমাদের যারা মনে প্রায় 5000 বাচ্চা আছে যাদের চোখে অপারেশন খুব জরুরি, আমরা মাত্র 1100 বাচ্চার অপারেশন করতে পেরেছি। সেটা ইসলামী হাসপাতালের সাথে সাইড সামার্সের একটা কন্ট্রাক্ট ছিল তার বলে, এবং অধিকাংশ বাচ্চারই আইয়ের প্রবলেম হচ্ছে দান খেতে, বাবা মায়ের সাথে তারা খেতে কাজ করতে যাচ্ছে, বিভিন্নভাবে তারা চোখের সমস্যার সম্মুখীন হচ্ছে। এইটুকুই। তো আমি আসলে আমি নিচে একটু বক্তব্য রাখবো, তখনও বলবো, এখনো বলবো যে আমাদের কাজের ক্ষেত্রে এই গবেষণা খুবই ফলপ্রসূ হবে এবং কাজে লাগবে। ধন্যবাদ। থ্যাংক ইউ আলম ভাই, আমাদের সবসময় অনুপ্রাণিত করেন আলম ভাই তার এক্সপিরিয়েন্স শেয়ার করে। তো আজকে তাই করলেন, তবে যে বিষয়গুলো উনি তুলে ধরেছেন আমি মনে করি যে আজকে আপনারা দুজনই আছেন বরিশাল বিভাগের ক্ষেত্রে সেই বিষয়গুলো খুবই সত্যি। এক হচ্ছে যে এখনো লিস্ট করা মানুষই আছেন যাদের দ্রুত সার্জারি দেওয়া দরকার। দুই হচ্ছে যে শিশু অন্ধত্বের আগেও যখন আমরা ন্যাশনাল স্টাডি করেছিলাম আমি একটা, সেখানেও কিন্তু বরিশালে অন্যান্য অনেক অঞ্চলের চেয়ে চাইল্ড ব্লাইন্ডনেস অনেক হাই ছিল। তো তারপরে কিছু কাজ হয়েছিল চাইল্ডহুড ক্যাটারাক্টের ক্ষেত্রে, এবং আলম ভাই যেটা বললেন সেটা বাস্তব যে এখন হয়তো ক্যাটারাক্ট আগের চেয়ে আমরা পেডিয়াট্রিক কেস কম পাবো, যেহেতু মেজর কাজটা হয়ে গেছে, কিন্তু অধিকাংশ বাচ্চারা এখনো ওই খেতে খামারে ঘুরতে গিয়ে চোখে এগ্রিকালচারাল ট্রমা নিয়ে আসছে। সো কর্নিয়াল ট্রিটমেন্ট বাচ্চাদের ক্ষেত্রে দেওয়ার কিছু এক্সপার্টিজ অন্তত বরিশাল বিভাগে একটা জায়গায় আপনাদের ডেভেলপ করা দরকার। পাশাপাশি চাইল্ডহুড ব্লাইন্ডনেসের কারেন্ট সিচুয়েশনটা অ্যাসেস করা দরকার বরিশাল বিভাগে। আর ব্যারিয়ারের ক্ষেত্রে যে হেলথ কমিউনিকেশন স্ট্র্যাটেজি জোরদার করা, এবং আরেকটা আলম ভাই কথা বলেছেন যে আমরা রুগীকে অনেক সময় সরাসরি ইনসেন্টিভটা দিচ্ছি। তো আমরা যে ইনভেস্টমেন্টে অ্যাজ এ ডোনার করছি, যেটা রুগীর কাছে হয়তো সরাসরি ফাইন্যান্সিয়াল ইনভেস্টমেন্ট ইনসেন্টিভ যাচ্ছে, সেটার ইনভেস্টমেন্টে যদি আমরা আরো অ্যাওয়ারনেস এবং তার রাইটস অ্যাওয়ারনেস এবং সে সার্ভিসটা নিবে সেটার ক্ষেত্রে করি, তাহলে কিন্তু চেঞ্জটা সাস্টেইনেবল হবে, লং টার্ম হবে। ওই মানুষগুলো শুধু চোখের ক্ষেত্রেই না, তারা বুঝতে পারবে তার কি কি হেলথ রাইটস আছে এবং কোথায় গেলে তার সেবাটা পাওয়া উচিত। তো সেইখানেও আমার মনে হয় যে পলিসি মেকারদের নতুন আঙ্গিকে ভাবার সুযোগ আছে যে সরাসরি পেশেন্ট ইনসেন্টিভের একটা অংশ আরো বেশি লং টার্ম সাস্টেইনেবল চেঞ্জের জন্য পেশেন্টদেরকে ট্রেন করা, অ্যাওয়্যার করা, সেই সবের ক্যাম্পেইন ব্যবহার করা যায় কি সহযোগিতা লাগলাম। বলেন। আমি হারুন রশিদ বলছিলাম, এক্সিকিউটিভ ডিরেক্টর বাংলাদেশ প্রতিবন্ধী সরকার সংস্থা। আমি ভোলারই মানুষ। আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে, বিশেষ করে বরিশালের অন্যান্য জেলায় যেভাবে যতটুকুই কভারেজ আছে, কিন্তু ভোলা জেলাটা বেশ কিছু প্রত্যন্ত অঞ্চল রয়েছে যেখানে আসলে এই বিষয়গুলো ততটা গুরুত্ব পায় না। আজকে যে আসলে যে রিসার্চের যেটাই আজকে যে প্রেজেন্টেশনটি নিঃসন্দেহে একটা ইউনিক আমাদের জন্য, এবং সত্যিকার অর্থে আমাদের রিয়েলি একটা ফ্রুটফুল একটা কন্ট্রিবিউশন রাখতে সক্ষম। তো আমার কাছে জিনিসটা মনে হয়, বিশেষ করে ভোলার কিছু কিছু অঞ্চল রয়েছে, যেমন চরপুকুরি, মুক্তি, চরপেশন, এর বাইরে বেশ কিছু এলাকা রয়েছে যেখানে বিভিন্ন বাচ্চারা ধান খেতে বিভিন্ন পোকা মাকড় এবং বিভিন্ন আক্রান্ততার কারণে দেখা যাচ্ছে পোকা তার চোখে কামড় দিয়েছে, তার চোখে প্রবলেম দেখা দিয়েছে, সে আস্তে আস্তে ব্লাইন্ড হয়ে গেছে, এরকম বেশ কিছু ব্যাপার আছে। সুতরাং এই জায়গাটা যদি আপনাদের এখানে অন্তর্ভুক্ত করা যায় তাহলে পরে খুব ভালো হবে। লবণাক্ততার কারণে কিন্তু কখনো খুব ব্লাইন্ডনেস হয় কিনা সেটা জানি না। আমি দুজন লোককে দেখি যার বয়স 50 শুদ্ধ, আপনার সে সাগরের মাছ মারত, কিন্তু পরবর্তী পর্যায়ে দেখা গেছে যে ওই লোক দুটোই তার ব্লাইন্ড হয়ে গেছে। ধন্যবাদ। থ্যাংক ইউ। বিশেষ করে যে স্থানীয় অভিজ্ঞতা বা এক্সপিরিয়েন্সগুলো আপনারা শেয়ার করছেন, আমার মনে হয় আমাদের এটা খুব ইউজফুল হবে আগামীতে প্ল্যান করার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ। আমি যে বিষয়টি উপস্থাপন করতে চাই, প্রথমে আপনাকে ধন্যবাদ। খুব চমৎকার ইন্টেন্সিভ একটা রিসার্চ করা, এবং আপনারা আশা রাখতেছেন এবং আমরাও আশা রাখি যেটি আবার 3 বছর পরে চেঞ্জটা কতটুকু হলো। সো দ্যাটস ফাইন। এখন মূলত যতটুকু আমরা নন মেডিক পার্সন হিসাবে জানি
যে আপনার সাদি সাধারণত এজিং প্রসেসের কারণে হয়, অন্যান্য অনেক কারণ আছে জানা যায়। যেহেতু এখানে মঞ্চে সাইট সেভার্স, রেডালোস প্লাস দেশের একজন প্রবীণ চিকিৎসাবিদ আর একজন ব্যক্তিত্ব যারা আছে, প্লাস আপনি সিএসএফ সহ, যদি সরকারি যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, যেমন এখানে আলম ভাই বললেন যে আপনার বরিশালে ফুল ভিলেজের একটা মেডিকেল কলেজ হসপিটাল আছে, তার যথেষ্ট পরিমাণে ডক্টরস আছে, 10 জন কিছু পরিসংখ্যান বললেন, বাট সার্জারি রেট ছিল সেখানে অত্যন্ত অপ্রতুল। উনি বললেন যে লজ্জাজনক। নিঃসন্দেহে এটা বাংলাদেশের অন্যান্য অঞ্চলে একই রকম অবস্থা। এই রিসার্চের পাশাপাশি যারা এনজিওস, ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল এনজিও যারা আছে, তারা যদি গভর্নমেন্টের উপজেলা প্লাস জেলা বা অন্যান্য যে সমস্ত স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে, সেইখানে যদি খুবই স্বল্প পরিসরে স্বল্প মূল্যে কিন্তু স্থানীয় অপারেশন করে একটা মানুষকে আবার স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা যায়, ওই জায়গাটায় যদি আপনারা কাজ করেন, যে মূলত গভর্নমেন্টের যে ফ্যাসিলিটিসগুলো আছে সেইখানে যদি এমবেডেড করা যায়, তাদেরকে আন্ডার ইউটিলাইজ না রেখে ইউটিলাইজেশনে যদি আনা যায়, তাহলে হয়তো বা আপনার 3 বছর পরে যখন ফার্দার আপনি দেখতে যাবেন যে কী হলো সিচুয়েশন, সেখানে আশাব্যঞ্জক অবস্থা হতে পারে। কিন্তু প্রকল্প কখনো কন্টিনিউয়াসলি আপনার কাজ করে যাবে না, ওই জায়গাগুলোতে কাজ করা উচিত। কারণ এইটি আমি কীভাবে বুঝলাম, আপনার ঢাকা আরবান কম্প্রিহেনসিভ আই কেয়ার প্রজেক্ট একটা ছিল, যেটাতে সাইট সেভার্স আপনার ঢাকার 50 লক্ষ বস্তিবাসীর সাথে কাজ করেছে। নিশ্চয়ই ওই 45,000 স্থানীয় অপারেশন মানে কিন্তু শেষ হয়ে যায়নি 4টা হসপিটাল ছিল ইসলামিয়া সহ। থ্যাংক ইউ ভেরি মাচ। এই যে আমার রিকোয়েস্ট থ্রু দিস ডিসকাশন যে ইট শুড বি ইন্টারগ্রেটেড উইথ দ্য গভর্নমেন্ট মেকানিজম। বুঝতে পেরেছি, এবং আপনি জেনে সুখী হবেন ফ্রেড হলোস ফাউন্ডেশন যে কাজগুলো করছে, মূলত এই অ্যাপ্রোচটাই তারা বিভিন্ন জেলায় গভর্নমেন্টের সঙ্গে তারা কাজগুলো করছেন, এবং গভর্নমেন্ট হাসপাতালকে স্ট্রেংথেনিং এবং সেখানে অন্যান্য সুযোগ সুবিধা বৃদ্ধি করে যাতে সেবার পরিসর এবং গ্রহণযোগ্যতা আরো বাড়ে। তো সম্পূর্ণ একমত আপনার সাথে। আমরা মনে হয় এই পর্যায়ে এখন আর প্রশ্ন নেওয়া যাচ্ছে না। থ্যাংক ইউ। আমরা পরে হয়তো ইনফর্মালি আলাপ করবো। আমাদের বিশেষ অতিথিরা আছেন, আমরা সবাই অধীর আগ্রহে তাদের মন্তব্য শোনার জন্য অপেক্ষা করছি, তাদের বক্তব্যে, এবং তাদের প্রতি আমার অনুরোধ থাকবে এই স্টাডি সম্পর্কে আপনাদের যে ফিডব্যাক বা প্রতিক্রিয়া সেটাও আমরা জানতে অত্যন্ত উৎসাহী। সো থ্যাংক ইউ ভেরি মাচ। পরবর্তী পৌঁছাবো।